25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপন। আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি আদায়ে কাজ করবে সরকার, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। পশ্চিমা লঘুচাপে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। এবছর বজ্রপাত বেশি হওয়ার আশঙ্কা আবহাওয়াবিদদের, সচেতন থাকার পরামর্শ। রাজশাহীর বাগমারা থেকে বাংলা ভাইয়ের 5 সহযোগী গ্রেপ্তার। জঙ্গিবাদ এখনো পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং নানা জটিলতা কাটিয়ে প্রতিদিন 14 কোটি লিটার পানি সরবরাহ নিশ্চিত করেছে চট্টগ্রাম ওয়াসা। আগামীকাল প্রকল্পটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বাংলার সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি জাফর সাদিক। 25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। ফেনী 1 আসনের সংসদ সদস্য শিরিন আক্তার বিকেলে সংসদে এই প্রস্তাব উত্থাপন করেন। পরে সংসদের কার্যপ্রণালী বিধির 147-এর আওতায় উত্থাপিত এই প্রস্তাবের উপর সাধারণ আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। আলোচনার শুরুতেই প্রধানমন্ত্রীর অনুরোধে স্পিকারের অনুমোদন নিয়ে গণহত্যার কিছু স্থিরচিত্র ও ভিডিও প্রদর্শিত হয় সংসদে। এরপর প্রস্তাবকে সমর্থন করে বক্তব্য রাখেন সংসদ সদস্যরা। এ সময় কেউ কেউ সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন। এ সকল বিবেচনায় গণহত্যা নির্মম শিকার বাঙালি ও বিশ্বের সকল গণহত্যার মানুষের পক্ষ থেকে সংসদে এই প্রস্তাব পেশ করছি, 25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করা হোক। প্রস্তাব সংসদের অভিমত এই যে 1971 সালে 25শে মার্চ কাল রাত্রিতে বর্বর পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যাকে স্মরণ করে 25শে মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করা হোক এবং আন্তর্জাতিকভাবে এই দিবসের স্বীকৃতি আদায়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হোক। আমি যে প্রস্তাবটা শিরিন খান উত্থাপন করেছেন তাকে সমর্থন জানিয়ে আমি প্রস্তাবটা একটু সংশোধিত আকারে এখানে যদি গৃহীত হয় তাহলে আমার মনে হয় এটা খুব সুন্দর। আরেকটি প্রস্তাব করতেছি আমি, যে আমার শেষ, সেটা হলো যে আমরা আমাদের সশস্ত্র বাহিনী দিবস আছে, অন্যান্য বিভিন্ন দিবস আছে। যেহেতু মুক্তিযুদ্ধে আমাদের 16 ডিসেম্বর বিজয়ের মাস, আমরা 1 ডিসেম্বরকে আমরা মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালন করতে পারি কিনা, এটা আমি বিবেচনা করার জন্য জাতীয় সংসদে উত্থাপন করছি। এদিকে এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সময় সংবাদকে জানান, এবছর থেকেই 25 মার্চকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা দিবস হিসেবে পালন করা হবে। একই সঙ্গে এর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়েও কাজ করবে সরকার। এদিকে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শহীদ মুনীর চৌধুরীর সন্তান আসিফ মুনীর বলেছেন, সরকারের এসব পদক্ষেপে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে নতুন একটি অর্জন যুক্ত হবে। অতীতে করি নাই বলে যে এখন করা হবে না, এমনটা তো হতে পারে না। এ বছর থেকে 25শে মার্চ গণহত্যা দিবস হিসেবে পালনের জন্য সরকারিভাবে সিদ্ধান্ত আসবে। একইভাবে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসাবে পালন করার জন্য আমাদের সরকার উদ্যোগ গ্রহণ করবে। আমরা 26শে মার্চ পালন করতে গিয়ে আমার মনে হয় না যে আমি তরুণ প্রজন্মকে অত সুন্দরভাবে বুঝতে দেখি যে আসলে 25শে মার্চ রাতে কি হয়েছিল। সেই ক্ষেত্রে এখন যদি গণহত্যা দিবস আমরা একটা পালন করতে পারি তাহলে হয়তো কিছুটা সম্পূরক হয়, ইতিহাসকে বিশেষ করে নতুন প্রজন্মের সামনে নিয়ে আসার জন্যও কিছুটা ভূমিকা রাখবে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গতকাল থেকে থেমে থেমে বৃষ্টি আর দমকা হাওয়া বইছে। এতে সকালে নগরীতে কাজে বের হওয়া সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। বর্ষা মৌসুমের আগেই বৃষ্টি শুরু হলেও এবছর বজ্রপাত নিয়ে বেশি শঙ্কায় আবহাওয়াবিদরা। তবে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ তাদের। কওয়া নেই বলা নেই, হঠাৎ করেই ফাল্গুন মাসে দেশ জুড়ে টানা বৃষ্টি, তাই এমন দুর্ভোগ সাধারণ মানুষের। মূলত শুক্রবার রাত থেকে শুরু হয় টানা বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ষা পূর্ববর্তী মৌসুমে প্রতি বছরই এমনটা হয়। তবে বৃষ্টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, বরং এই মৌসুমে বজ্রপাত নিয়ে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। কারণ বর্ষা পূর্ববর্তী মৌসুমে এ ধরনের বজ্রপাত সবচেয়ে বেশি হয়। সাগর থেকে দক্ষিণা বাতাসে, এই বাতাসটা যখন ওই যে এলাকায় পৌঁছে তখন ওইখানে কি হয়, বাতাসটা উপরে উঠে যায়, উঠে যাওয়ার ফলে কি হয়, ওখান থেকে বজ্রপাত হবে, বৃষ্টি হবে, শিলাবৃষ্টি হবে। সেই সঙ্গে যে ঝড়টা হয়, ঝড়টাকে আমরা বলি
কালবৈশাখী ঝড়। দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে না, তারপরে যদি সাডেনলি যদি বৃষ্টির পরিস্থিতি হয় তাহলে যেহেতু অনেকটা ওয়ার্ম আপ হয়, তাহলে জলীয় বাষ্প যখনই ওর ভিতরে যোগান পাবে তখন কিন্তু সাডেনলি বায়ুর অস্থিরতা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। যেহেতু অস্থির বায়ু জলীয় বাষ্পের যোগান থাকে এবং এটাকে আমরা অন্য ভাষা বলে আনস্টেবল অ্যাটমসফিয়ার। সুতরাং আনস্টেবল অ্যাটমসফিয়ারে সবসময় কিন্তু বজ্রপাত থাকবে। পরিসংখ্যানে দেখা যায় 2015 ও 16 সালে বজ্রপাতে যথাক্রমে দেশে 264 ও 261 জনের মৃত্যু সংবাদ প্রকাশিত হয়েছে শুধু গণমাধ্যমেই। প্রকৃতপক্ষে এই সংখ্যা আরো বেশি। আবহাওয়াবিদদের মতে বজ্রপাত থেকে বাঁচতে বৃষ্টির সময় খোলা উঁচু স্থানে থাকা যাবে না। প্রাণহানি কমাতে দূরে থাকতে হবে জলাশয়, ঘরের জানালা ও বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে। মাছ ধরা বন্ধ রেখে আশ্রয় নিতে হবে নৌকার ছইয়ের নিচে। তবে বজ্রপাতের সময় খোলা জায়গার বড় গাছের নিচে আশ্রয় না নেওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। নর্মালি কিন্তু এটা বিকালবেলাই হয় বেশি, তো বিকালবেলা বজ্রপাতগুলি শক্তিশালী হয়। তখন এই বিকালবেলা যখন বজ্র মেঘ দেখবে আকাশে বা বজ্রপাতের পূর্বাভাস শুনবে তখন তাড়াতাড়ি তারা নিরাপদ জায়গায় চলে যাবে। মেইনলি সবচেয়ে নিরাপদ জায়গা হলো তারা ঘর বাড়িতে গিয়ে নিজেদের ঘর বাড়িতে অবস্থান করবে। বাচ্চারা যদি খেলাধুলা করে যখন বজ্র মেঘ দেখবে তখন তাড়াতাড়ি ইমিডিয়েটলি তারা ঘরে চলে যাবে, বাসায় চলে যাবে, নিরাপদ জায়গায় চলে যাবে। যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে মার্চ থেকে মে পর্যন্ত বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে 40টি করে বজ্রপাত হয়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা হাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টির কারণে যানবাহন সংকট দেখা দেয়ায় বাড়তি ভাড়া গুনতে হচ্ছে অনেককে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন 5 শতাধিক পর্যটক। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর এই মৌসুমে আবহাওয়া দুর্যোগপূর্ণ না থাকলেও এবার আগেভাগেই পশ্চিমা লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার সমুদ্র সৈকত এবং চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে পর্যটকের ভরা মৌসুমে বৃহস্পতিবার বিকেল থেকে টেকনাফ সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন 5 শতাধিক পর্যটক। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় কক্সবাজারে মোট 60 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার রাত থেকে শরীয়তপুরের বিভিন্ন স্থানে কখনো গুড়ি গুড়ি আবার কখনো ঝোড়ো হাওয়ার সাথে প্রবল বৃষ্টি হচ্ছে। এতে স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। সকাল থেকে বৃষ্টি হইতেছে, তার কারণে বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না। আজকে বৃষ্টির কারণে কাজ কাম সব বন্ধ। এখন তো আমাদের একটা ক্ষতির মধ্যে আমি পড়ে গেলাম। বৃষ্টি অনেক আমাকে কলই, মুসুরি, ধনিয়া, কালেজিরা এটির জন্য খুবই আমাকে ক্ষতিকর হয়ে গেছে। শনিবার সকাল থেকে মুষলধারে বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বৃষ্টির কারণে যানবাহন সংকট দেখা দেয়ায় বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। এছাড়া কাজে বের হতে না পারায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সিলেটেও শনিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দৈনন্দিন প্রয়োজনে ঘর থেকে বের হয়ে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। আরো কয়েকদিন এরকম বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। আজকে ভোর 6টা পর্যন্ত 26 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আশা করা যাচ্ছে যে আগামীকালকে বৃষ্টির পরিমাণটা একটু কমবে। এছাড়া মৌলভীবাজার, বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। ইসমাত জাহান, সময় সংবাদ। বাংলার সময় আরো থাকছে। প্রতীক বরাদ্দের আগেই কুমিল্লার প্রধান 2 মেয়র প্রার্থীর বিরুদ্ধে গণসংযোগের অভিযোগ। তদন্ত করে শিগগিরই ব্যবস্থা জানালেন রিটার্নিং কর্মকর্তা। রাজশাহীর বাগমারা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জাগ্রত মুসলিম জনতা জেএমবির 5 সদস্যকে আটক করেছে পুলিশ। তারা জঙ্গি নেতা বাংলা ভাইয়ের সহযোগী ছিল বলে জানিয়েছে পুলিশ। গত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ। তিনি জানান, জঙ্গি বিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার গোয়ালকান্দি ও হামিদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিজ নিজ বাড়ি থেকে তালিকাভুক্ত জঙ্গি সদস্য আবুল হোসেন, আব্দুল মান্নান, আব্দুস সাত্তার, লুৎফুর রহমান ও রহিদুল ইসলামকে আটক করা হয়। অভিযান পরিচালনা করে আমরা জেএমবির 5 তালিকাভুক্ত সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এরা বাংলা ভাইয়ের ওতপ্রোতভাবে সহযোগী ছিলেন এবং তারা বর্তমানে সক্রিয় অবস্থায় আছেন। তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি প্রক্রিয়াধীন। তারা আমাদের বাগমারা থানার সন্ত্রাস দমন আইন মামলার তারা সন্দিগ্ধ আসামি।
জঙ্গিবাদ এখনো পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভবিষ্যতে যে কোনো ধরনের হামলা ঠেকাতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সকালে রাজধানীর সায়েদাবাদে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। আজকে বাংলাদেশও তার সেই জঙ্গির দেশ বানানোর প্রচেষ্টা থেকে কিন্তু কম হয়েছিল। আমরা এই ষড়যন্ত্রকারীদের একদম মূল উৎপাদন করে ছুড়ে ফেলে দিয়েছি, আমরা সেটা কিন্তু কখনো বলি নাই। আমরা বলছি এই ষড়যন্ত্রকারীদের আমরা নিয়ন্ত্রণ করেছি, সবসময় ষড়যন্ত্র করে যাচ্ছে এবং ভবিষ্যতে প্রচেষ্টা চালাবে। আমাদের গোয়েন্দা, আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় সজাগ রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছে, জঙ্গিরা ততই তৎপর হওয়ার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে সাভারের আমিনবাজারে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। একটা গোষ্ঠীটায় আগামী নির্বাচনে এই জঙ্গি তৎপরতা বা সন্ত্রাসী তৎপরতার ভিত্তি করে আগামী নির্বাচনে যাতে ফায়দা উঠাতে পারে সেই চিন্তা নিয়েই আজকে জঙ্গি তৎপরতা কিছুটা আবার বৃদ্ধি পাওয়ার দিকে আমরা লক্ষ্য করছি। কিন্তু ইনশাল্লাহ আমরা এই জঙ্গিদের দমন করতে পারবো। আমাদের কেবলমাত্র মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতরা না, স্কুল কলেজের ছাত্রছাত্রীও আজকে এই তৎপরতায় লিপ্ত হয়েছে। তাদেরকে বিভ্রান্ত করছে, ভুল পথে চালিত করার জন্য একটা গোষ্ঠীর চেষ্টা করছে, ধর্মের অপব্যাখ্যা করছে এবং তারা আমাদের ছেলেমেয়েরা অনেক সময় ভুল পথে চালিত হচ্ছে। কেউ যাতে ভুল পথে পরিচালিত না হয়, ধর্মের অপব্যাখ্যা করে কাউকে যাতে বিভ্রান্ত করতে কেউ না পারে। জঙ্গি, সন্ত্রাস সহ যে কোনো বিষয়ে বিএনপিকে দায়ী করে প্রধানমন্ত্রীর মন্তব্যের কারণে প্রশাসনের তদন্তে সঠিক তথ্য উঠে আসছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে উপজেলা বিএনপির সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় প্রতিটি ক্ষেত্রে আওয়ামী লীগ দুর্নীতিকে ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি। কয়েকজনকে ধরা হচ্ছে, গ্রেনেড পাওয়া যাচ্ছে, মুফতি হান্নানকে ছিলাই নেওয়ার জন্য আপনার আক্রমণ হয়ে গেল, সবকিছু হলো। পরিষ্কারভাবে কোনো সত্যকে উদ্ঘাটন করা কোনোটাই হয় না। কোন তদন্তের আগেই প্রধানমন্ত্রী যদি বলে দেয় যে এটা বিএনপি করছে, তাহলে কোন পুলিশ অফিসারের মাথা ঘাড়ে কয়টা মাথা আছে যে সে অন্য কিছু লিখবে? ফলে কি হচ্ছে, ঘটনাগুলো কোনো সুষ্ঠু তদন্ত হচ্ছে না। কুমিল্লায় পুলিশ বহনকারী মাইক্রোবাসের চাপায় এক যুবক নিহতের ঘটনায় পুলিশ ও নিহতের পরিবারের পক্ষ থেকে আলাদা দুটি মামলা করা হয়েছে। গত রাতে নিহতের ভাই মানিক মিয়া বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মাইক্রোবাস চালকের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই ঘটনায় পুলিশের উপর হামলা ও মাইক্রোবাসে আগুন দেওয়ার অভিযোগে অজ্ঞাত 2 থেকে 3 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শুক্রবার সকালে টহল পুলিশ বহনকারী একটি মাইক্রোবাসের চাপায় রাসেল নামে এক যুবক নিহত হন। ওই ঘটনার প্রতিবাদে মাইক্রোবাসে আগুন দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। বাংলার সময় আরো থাকছে। দোল পূর্ণিমা উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ায় লালন উৎসব শুরু। আখড়ায় দর্শনার্থী ও সাধুদের জমায়েত। দীর্ঘ এক যুগের নানা জটিলতা ও প্রতিবন্ধকতা কাটিয়ে নগরবাসীর জন্য প্রতিদিন 14 কোটি লিটার পানি সরবরাহ নিশ্চিত করতে পেরেছে চট্টগ্রাম ওয়াসা। জাইকার আর্থিক সহায়তায় 1875 কোটি টাকার প্রকল্পটি চলতি বছর পরীক্ষামূলক উৎপাদন শুরু করলেও আগামীকাল এটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। 2006 সালে কর্ণফুলী নদী থেকে পানি এনে তা পরিশোধনের মাধ্যমে নগরবাসীকে সরবরাহের লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসার একটি পরিকল্পনা একনিকে অনুমোদন পায়। এরপর থেকে শুরু হয় জটিলতা। প্রকল্প উপযোগী জায়গা না পাওয়ায় 2010 সাল পর্যন্ত পুরো কাজেই বন্ধ ছিল। 2011 সালের জুলাই মাসে টেন্ডার আহ্বানের মধ্য দিয়ে শুরু হয় প্রকল্পের আনুষ্ঠানিক অগ্রযাত্রা। কিন্তু 2013 থেকে 15 সাল পর্যন্ত টানা নাশকতায় এর কাজও চলে ধীর গতিতে। অবশেষে 3 বছরের প্রকল্প শেষ হয়েছে 12 বছরে। আমরা কর্ণফুলী নদী থেকে 15 কোটি লিটার পানি তুলি এবং তার মাধ্যমে 14 কোটি লিটার পানি পরিশোধন করে শহরে সরবরাহ করি। জেলার রাঙ্গুনিয়ায় এই পানি প্রকল্পের সাথে নতুন একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টও স্থাপন করেছে চট্টগ্রাম ওয়াসা। জনপ্রতিনিধিদের অনুরোধে নতুন নামকরণ করা হয়েছে শেখ হাসিনা পানি শোধনাগার প্রকল্প। মাননীয় প্রধানমন্ত্রী প্রথম যখন এসেছিলেন 2009 সালে,
তখন উনি কমিটমেন্ট করে গেছেন যে আমি আপনাদেরকে নিরাপদ পানি দিব। তার প্রেক্ষিতে এইটা ফাস্টেস্ট পসিবল সময়ে শেষ করার ফলে, জনগণের দুর্ভোগ মিটানোর ফলে সবাই মিলে বললেন যে এটা ওনার নামেই দেওয়া হোক, এবং সেই প্রেক্ষিতেই এটা ওনার নামে দেওয়া হলো। তবে লাইন সংস্কার না করে পানি সরবরাহ করা নিয়েও দেখা দিয়েছে জটিলতা। ওয়াসার পাইপগুলো অনেক দিনের জরাজীর্ণ, অনেক দিনের পুরনো, সেগুলো সংস্কার করা হয়নি। সংস্কার না করার কারণে প্রতিটি এলাকায় পানি ফেটে প্রচুর পরিমাণে রাস্তাঘাট নষ্ট হচ্ছে। বিশেষ করে হালিশহর রোডটা আমরা কিছুদিন পূর্বে নির্মাণ করেছিলাম, সেই রাস্তাটির এখন বেহাল অবস্থা। এই পাইপগুলিকে সংস্কার করে নতুন লাইন যদি দেওয়া যায় তাহলে কিন্তু আসলে পানির যে অপচয় হচ্ছে এটা কিন্তু বন্ধ হবে, এবং একই সাথে ভক্তরা যে সংক্রমিত পানি, এই পানিগুলো কিন্তু আর দূষিত হবে না। নগরীতে বর্তমানে প্রতিদিন 50 থেকে 55 কোটি লিটার পানির চাহিদা রয়েছে। এর মধ্যে ওয়াসা সরবরাহ করতে পারছে মাত্র 20 থেকে 25 কোটি লিটার পানি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জামালপুর ও কুষ্টিয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছে প্রায় অর্ধশত। সকালে ঢাকা থেকে জামালপুরগামী একটি মাইক্রোবাস জেলার বটতলায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে 4 পথচারীকে ধাক্কা দিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে জহুরুল ও মোস্তফা নামে 2 পথচারী নিহত হন। আহত অবস্থায় অপর 2 পথচারীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কুষ্টিয়ার মিরপুরের 7 মাইলে কুড়িগ্রাম থেকে বরিশালগামী একটি মাহফিলের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত 50 জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। নাটোরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে পুলিশ। সকালে বড়াইগ্রাম উপজেলার মেরিগাছা গ্রামে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে নাটোরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শাহাবুদ্দিন ও রহিদুল ইসলাম নামে 2 জনকে আটক করা হয়। 2009 সালে রাজশাহীর বোয়ালিয়া থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রয়েছে। 2009 সালে বোয়ালিয়া থানায় একটা সন্ত্রাস দমন আইনে আটক হয়েছিল এবং তাদের বিরুদ্ধে চার্জশিটও হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে যদি তাদের সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে যে প্রচলিত আইন আছে আইনে ব্যবস্থা নেওয়া হবে। আর যদি তার সম্পৃক্ততা না পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যেটা আইনগত বিষয় আছে সে বিষয়ে আমরা ব্যবস্থা নেব। সামরিক শাসন আমলে যোগ হওয়া অপ্রাসঙ্গিক বিধানগুলো গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় বাতিল হওয়ায় দেশ সম্পূর্ণভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দোল পূর্ণিমা উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। স্বাধীনতার পরে কিছুদিন আমাদের কিছু বিচ্যুতি হয়েছিল, পরে আবার গণতান্ত্রিক সরকার চলে আসার পরে আমাদের বিচার বিভাগ যেসব অগণতান্ত্রিক সামরিক শাসনের বিধান রেখে দিয়েছিল সেইগুলোকে আমরা বাতিল করে দিয়েছি। এখন কিন্তু দেশে সম্পূর্ণভাবে ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্র। বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের হোস্টেলে অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। এ সময় ধারালো অস্ত্রসহ এক বহিরাগতকে আটক করা হয়। ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, গত কয়েকদিন ধরে মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছিনতাই সহ মেয়েদের উত্ত্যক্ত করার ঘটনা ঘটছে। এরই প্রেক্ষিতে দুপুরে কর্তৃপক্ষ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের হোস্টেলে অভিযান চালায়। এ সময় মাদক সেবনের সরঞ্জামাদি ও একটি ধারালো অস্ত্রসহ এক বহিরাগতকে আটক করে পুলিশ। আটক আলমগীর প্রায় 1 সপ্তাহ ধরে হোস্টেলে অবস্থান করছিল বলে জানায় কলেজ কর্তৃপক্ষ। ইন্টার্ন হোস্টেলের যে রুমগুলো আছে এখানে প্রভাবশালী আলেকান্দাবাসী বা বরিশালের যে প্রভাবশালী মানুষ ছিল তারা এখানে জোর জবরদস্তি করে রুমগুলো আটকায় রেখে অনৈতিক কার্যকলাপ করতেছে। আমাদের একজন ইন্টার্ন ডক্টরকে ছুরি ধরে তারপরে তার মোবাইল এবং মানি ব্যাগ ছিনতাই করে নিয়ে গেছে। তার আগের দিন 2 জন মেয়েকে এরকম উত্ত্যক্ত করছিল। পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা যে 10টা রুম অকুপাইড করা আছে এই রুমগুলো আমরা আজকে খালি করে ইন্টার্ন ডাক্তারদের কাছে হস্তান্তর করার জন্য আসছে। এখানে মাদকদ্রব্য সেবনের যে উপকরণ এগুলো পাওয়া গেছে, আর একজন লোক পাওয়া গেছে, তার বিরুদ্ধে লিখিত কমপ্লেন দিলে আমরা ব্যবস্থা নেব। প্রতীক বরাদ্দের আগেই গণসংযোগ চালিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রধান 2 মেয়র প্রার্থীর বিরুদ্ধে।
অভিযুক্ত প্রার্থীরা এটিকে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করলেও বিষয়টিকে নির্বাচন বিধির পরিপন্থী বলে মন্তব্য করেছেন পর্যবেক্ষকরা। এই ঘটনায় ক্ষুব্ধ রিটার্নিং কর্মকর্তাও। তদন্ত সাপেক্ষে শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানকে সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের ক্যামেরায় সালাউদ্দিন সুমনের রিপোর্ট। নির্বাচনী আচরণবিধি অনুসারে মনোনয়ন দাখিলের পর প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী গণসংযোগ কার্যক্রম চালাতে পারবেন না। কিন্তু নির্ধারিত সময়ের 5 দিন আগে বিএনপি দলীয় সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কুকে শুক্রবার সকালে নগরীর শাসনগাছা এলাকায় গণসংযোগ চালাতে দেখা যায়। সময় সংবাদের মুখোমুখি হয়ে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। আসলে তো নির্বাচন আমরা 14 তারিখ পর আরম্ভ করব। এখন আমার একটা বিয়ের অনুষ্ঠান আসলো হলুদের, দেখতে জনগণের একটু হাত মিলে কথা বলতেছে। এদিকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকেও গণসংযোগ চালাতে দেখা গেছে। নগরীর রাজগঞ্জ বাজার এলাকায় একই দিন দুপুরে গণসংযোগ করেন তিনি। আমি বাজারটাতে এসেছি, একটু বাজারের লোকজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসছি। এটা আচরণবিধির লঙ্ঘন না, এটা তো আমার প্রতিপক্ষ, উনি তো প্রত্যেক দিনই করতেছেন। প্রতীক বরাদ্দের আগে এমন ঘটনা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে পারে বলে মন্তব্য পর্যবেক্ষকদের। নির্বাচন কমিশন যে আচরণবিধি প্রয়োগ করতে বদ্ধপরিকর, এইরকম একটা ধারণা কিন্তু প্রার্থীদের মধ্যে, সমর্থকদের মধ্যে দিতে হবে, নতুবা ছোটখাটো লঙ্ঘন থেকে এটা গুরুতর লঙ্ঘনের দিকে চলে যেতে পারে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি আইন এবং নীতিমালার লঙ্ঘন করে, আগামী দিনে তারা যখন নির্বাচিত জনপ্রতিনিধি হবেন, সে জায়গায় জনগণ তাদের কাছ থেকে কি মেসেজ পাবে? বিষয়টি সম্পর্কে অবহিত হলেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন রিটার্নিং কর্মকর্তা। সৌজন্য সাক্ষাতের নামে প্রচারণা চালাতে পারবে না, এটা সম্পূর্ণ নিষেধ। এবং কোনো সোর্স থেকে যদি আমাদের কাছে অভিযোগ আসে, আমাদের কমিটি তৈরি করা আছে, সেই কমিটির মাধ্যমে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। 14ই মার্চ প্রতীক বরাদ্দের পর বিধি মেনে গণসংযোগ চালাতে পারবেন প্রার্থীরা। আচরণবিধি লঙ্ঘনের ঘটনা যে কোনো নির্বাচনেই নেতিবাচক প্রভাব ফেলে। এসব কর্মকাণ্ড ঠেকাতে কমিশন যত তৎপর হবে, অবাধ সুষ্ঠু নির্বাচনের পথ ততই প্রশস্ত হবে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, কুমিল্লা। নেত্রকোনায় একটি মেছোবাঘ আটক করেছে এলাকাবাসী। সকালে সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামে মেছোবাঘটি ধরা পড়ে। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে একটি হাঁসের খামারে হানা দিচ্ছিল মেছোবাঘটি। এক পর্যায়ে প্রতিবেশীদের সহায়তায় খামারের মালিক ফাঁদ পেতে প্রাণীটি আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে মেছোবাঘটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে। কৈশোর তারুণ্যের বইয়ের আয়োজনে রাজশাহীতে শুরু হয়েছে 6 দিন ব্যাপী বইমেলা। সকালে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে মেলার উদ্বোধন করেন সময় সংবাদের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ। সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি আঞ্চলিক শিক্ষা কর্মকর্তা শারমিন ফেরদৌস চৌধুরী, রাজশাহী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। এবারের মেলায় দেশ বিদেশের সায়েন্স ফিকশন, ছড়া, গল্প, উপন্যাস, কবিতা সহ শিশু কিশোরদের উপযোগী বিভিন্ন শিক্ষামূলক বই স্থান পেয়েছে। উদ্বোধনের পরপরই পছন্দের বই কিনতে শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। 11 ও 12 মার্চ নগরীর রাজশাহী কলেজ অডিটোরিয়াম, 13 ও 14 মার্চ PN সরকারি বালিকা বিদ্যালয় এবং 15 ও 16 মার্চ অগ্রণী স্কুলে চলবে এই মেলা। কুষ্টিয়ার ছেউরিয়ায় আজ থেকে শুরু হচ্ছে মরমী সাধক ফকির লালন শাহের দোল পূর্ণিমা উৎসব। সন্ধ্যায় লালন মঞ্চ থেকে 3 দিন ব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন। লালনের উৎসবকে কেন্দ্র করে এরই মধ্যে দেশি বিদেশি ভক্ত ও সাধুদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সাঁইজির বারামখানা। একতারা দোতরার তালে তালে মাতোয়ারা ভক্তরা। ফকির লালন শাহ নিজেই দোল পূর্ণিমার রাতে গুরু শিষ্যের এই পরম্পরা শুরু করেন। সাঁইজির তিরোধানের পর প্রতি বছর এই উৎসবটি পালন করে আসছেন ভক্তরা। এদিকে দোল উৎসবে আসা লালন ভক্তদের থাকা খাওয়া সহ সব ধরনের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। এছাড়া পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। 25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপন। আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি আদায়ে কাজ করবে সরকার, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। পশ্চিমা লঘুচাপে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। এবছর বজ্রপাত বেশি হওয়ার আশঙ্কা আবহাওয়াবিদদের, সচেতন থাকার পরামর্শ। রাজশাহীর বাগমারা থেকে বাংলা ভাইয়ের 5 সহযোগী গ্রেফতার। জঙ্গিবাদ এখনো পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এবং নানা জটিলতা কাটিয়ে প্রতিদিন 14 কোটি লিটার পানি সরবরাহ নিশ্চিত করেছে চট্টগ্রাম ওয়াসা। আগামীকাল প্রকল্পটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।